গণভোটের দিনক্ষণ কখন হবে এটা নিয়ে আমরা দেখলাম যে আমাদের সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন এটা সরকারের উপর দায়িত্ব দিয়েছে যে এটা ওনারা চাইলে নির্বাচনের আগেও করতে পারেন অথবা নির্বাচনের দিনও করতে পারেন, যেটা আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে দ্বিমত আছে, সুতরাং সরকার একটা সিদ্ধান্ত দিলে আমরা মনে করি এটা সকলের মানা উচিত। এখন আমরা দেখলাম যে কয়েকটা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটা হয়েছে যেটা এখনই বললাম যে গণভোট কখন হবে। আমরা এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি, যেহেতু দুইটা অপশনের মধ্যে সুবিধা এবং অসুবিধা আছে, সুতরাং সরকার বা প্রফেসর ইউনূস অথবা ওনার উপদেষ্টা পরিষদ ওনারা দোনোটা যাচাই বাছাই করে যেটাকে অধিকতর সুবিধা মনে করবেন, আমাদের অর্থনৈতিক ইনভলভমেন্ট সহ পরিচালনাগত সুবিধা সহ যেটাকে ওনারা বেটার মনে করবেন, সেই সিদ্ধান্তটা ওনারা জানিয়ে দিলে আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে যে আপনারা বৃহত্তর স্বার্থে এটাকে আপনারা মেনে নেবেন। একটা বিষয় হচ্ছে যেটা নিয়ে তীব্র বিতর্ক উঠেছে যে নোট অফ ডিসেন্টের কি হবে। আমরা দেখেছি যে বিএনপি সহ কয়েকটা দল তারা একটা সিদ্ধান্তের ব্যাপারে, কিছু সিদ্ধান্তের ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আমরা সাধারণত যেটা করি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন হয়, বেশিরভাগ লোক যখন একমত হয় সেটাই সিদ্ধান্ত আকারে তৈরি হয়। সবাই একমত হলে সেটা সিদ্ধান্ত হয়, বিষয়টা এমন না। সবাই একমত হয়ে সিদ্ধান্ত হলে তো খুবই ভালো। সবাই একমতের চাইতেও অধিকাংশ লোকেরা যদি একমত হয় তাহলে সেটাই সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেক সময় কেউ কেউ এটা বলেন যে ঠিক আছে সবাই আপনারা একমত, আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমাদের এই ব্যাপারে আমাদের আপত্তিটা জানিয়ে রাখলাম, এটা একটু লিখে রাখলে ভালো হয়, নোট অফ ডিসেন্ট। তো এখানে যে নোট অফ ডিসেন্ট গুলো দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় একটু বাড়তি কিছু কথা বলেছে। সাধারণত যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয় সেভাবে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয় নাই। বিএনপি বলেছে এটাতে আমাদের নোট অফ ডিসেন্ট থাকবে, এবং এই নোট অফ ডিসেন্টের মূল কথা হচ্ছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমাদেরটাই আমরা বাস্তবায়ন করব। অর্থাৎ বোঝার জন্য বলছি, এই সিদ্ধান্ত আমাদের ঠিক আছে, কিন্তু বিএনপি যদি ম্যান্ডেট পায়, সংসদে যদি তাদের 2/3 অবস্থান থাকে, তাহলে তারা যেটা দ্বিমত করেছেন, যেমন তারা কিছু মেজর জিনিসের দ্বিমত করেছেন। একটা হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবেন না, এটার ব্যাপারে তারা দ্বিমত করেছেন। তারা বলছেন যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা মানব না। যেমন আমরা ঐকমত্য কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সেই আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে, অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে। বিএনপি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না। এভাবে দুদক, তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে। বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট, আমরা বলতে বেশিরভাগ দল, বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার মানে আমরা যদি 2/3 বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন। আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বিএনপিকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট যখন দিচ্ছেন, তখন এজ ইফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন। আপনারা ক্ষমতায় যাবেন এইটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিতেন তাহলে ভালো হতো। আপনারা জানেন যে এগুলো নিয়ে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি নানাভাবে কথাবার্তা বলেছি। আমি কালকে একটা টক শোতে এটা বলেছিও যে এই অফিসটা তৈরি হওয়ার সময় আমরা যদি চিন্তা করি যে চেয়ারম্যান কোথায় বসবেন, সেক্রেটারি কোথায় বসবেন, অন্যান্যরা কোথায় বসবেন, তাদের কি কি সুবিধা দরকার, এটা কিন্তু আমি যদি ভাবি যে আমি দলের চেয়ারম্যান হব ভবিষ্যতে, সুতরাং আমার রুমটা এমনভাবে হবে আমার যাতে সুবিধা হয়, তাইলে এইটা সংস্কার হবে আমাকে চিন্তা করে।
আমাদের যে সংবিধান রচিত হয়েছে 72 সালে, যেটাকে একটা বড় সমালোচনা করা হয়, যে এই সংবিধানটা শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা, রাষ্ট্রের প্রধান, আমাদের এটার মহানায়ক হিসেবে ভেবেই উনার আলোকে সংবিধানটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা একটা ত্রুটি, সামগ্রিকভাবে এটা একটা ত্রুটি। এখন আগামীবার যদি বিএনপি ক্ষমতায় না আসে, ধরেন কোনো কারণে এমন হলো যে বিএনপি ম্যান্ডেট পেল না, তাহলে দেখা যাবে যেই সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কারটা একটা নির্দিষ্ট দলের দিকে আবর্তিত হয়। এই জিনিসগুলো আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি, বোঝানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমরা এতটুকু বলেছি যে অন্তত একটা জিনিসই আপনারা আমাদের সাথে একমত হন, আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি হন। আমরা মানে খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে, কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় না। আজকে আপনাদেরকে আমার এটা বলতে দ্বিধা নাই, যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। আমরা একদিন ঐকমত্য কমিশনে এইভাবে ডাইনিং টেবিলে খেতে খেতে আমরা বলছিলাম যে আপনারা, আমরা যদি সব বিষয়ে মানে কিছু জায়গায় একমত না হয়, সমাধানে না পৌঁছে কি হতে পারে, তখন জামাতের পক্ষ থেকে আমাদের সেখানে একটা প্রস্তাব পাঠানো হলো যে এই যে 9টাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে যদি অন্তত একটা আপার হাউস এই ছাড় দেয়, তাহলে বাকিগুলোর ব্যাপারে আমরা একমত হব। আমরা পরে এনসিপির সাথে কথা বললাম, এনসিপি ওইটাতে রাজি হলো। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাদা করে বসেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা শেষ পর্যন্ত আপার হাউসে এটাতে রাজি হন নাই। এটা বিএনপির স্বাধীনতা আছে, অবশ্যই ওনাদের এখতিয়ার আছে, ওনাদের কল্যাণের জন্য ওনারা যেটা বুঝবেন সেটা। আমাদের কাছে মনে হয়েছে যেটা, যে বিএনপি আপার হাউসেও তারা চায় যে তাদের প্রাধান্যটা বজায় থাকুক। ওই যে আপনাদেরকে বললাম যে সংস্কার চায়, তবে নিজের প্রাধান্যটাকে মাথায় রেখেই সংস্কারটা ওনারা করতে চান। এটা আমাদের কাছে মনে হয়েছে। আমাদের যদি ভুল হয় সেটার জন্য আমরা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করব না। আমাদের কাছে মনে হয়েছে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আমরা যদি এটাতে যেতে পারতাম, তাহলে একটা সমাধান পৌঁছানো সম্ভব হতো। এখন এই জায়গাটাতে আমরা আবারও অনুরোধ করব, আশা করব যে প্লিজ এই জায়গাতে হলেও তর্ক বিতর্ক, আপনাদের যে ইগো এবং একে অপরের যে অহমিকা, এগুলো যদি আপনারা ত্যাগ করে একটা সমাধানে পৌঁছতে পারেন, তাহলে আমরা মানুষও একটু আশা পাবে, সামনে নির্বাচনটাও করা যাবে। এবং আমাদের কিন্তু অধীর আগ্রহ যে আগামী দিনে একটা নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করব। আমাদের কিন্তু এখনো অনেক সংকট আছে, অনেক সমস্যা আছে। আমরা আশঙ্কা করছি যদি এই তর্ক বিতর্ক, এই অহেতুক অহমিকাবোধ এবং বিতর্ক এবং ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি, আমার আশঙ্কা যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, এই দায়ভারটা ওনার উপরে যাবে যে উনি সবাইকে জাতিকে ঐকমত্য করতে পারলেন না। এবং এমনও হতে পারে, আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পদ থেকে। উনি যদি সরে যান, তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে এবং আগামী দিনে নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব। এটা আমাদের এই দলের পক্ষ থেকে আজকে আমরা জাতিকে সাক্ষী রেখে আমরা বলছি, অতীতে আমাদের গোয়ার্তমের জন্য, অতীতে আমাদের এই ধরনের ছাড় দেওয়ার মানসিকতার অভাবের কারণে, এই অহমিকাবোধের কারণে আমরা অনেক জটিল পরিস্থিতিতে পড়েছি। 1/11-এর মতো ঘটনা এই সমস্ত কারণেই হয়েছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা সবাই সকল দলকে বোঝানোর চেষ্টা করেন। আমরা আমাদেরকে নিবেদিত করেছি। দেখেন, আমাদের সাথে জামাতের একটা বিরাট দূরত্ব সংকট আছে, তারপরেও আমরা জামাতের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কারণ জামাতের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে। এনসিপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক, আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায়, বিভক্তি তৈরি হয়, আপনারা প্লিজ এগুলো করবেন না। বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা 15 বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না। আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আপনাদের প্রজ্ঞা, এই জায়গাটা এখানে প্রয়োগ করেন। আজকে এই দেশবাসীকে, জাতিকে আমি সাক্ষী রেখে বলতে চাই, ইতিহাসে এটা লিখে রাখবেন
যদি আমাদের এই আহ্বান আপনারা যদি কর্ণপাত না করেন, আগামী দিনে যদি কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, এই দেশবাসী জাতি আপনাদেরকে দায়ী করবে। তখন হয়তো আপনারা অনেক ছাড় দেওয়ার কথা বলবেন, তখন হয়তো অনেক কিছু বাদ দিবেন। দেখেন, শেখ হাসিনাকেও কিন্তু আমরা বলেছিলাম যে আপনি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, নির্বাচনে আপনিও আসেন, আমরাও নির্বাচন করি। কিন্তু শেখ হাসিনা বারবার আমাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। শুধু সাধারণভাবে প্রত্যাখ্যান করে না, আমাদের কণ্ঠরোধ করেছে, আমাদেরকে মেরেছে, গুম করেছে, জেলে পুরেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে, তার লাখ লাখ কর্মী, তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না, এটা ভয়ের জন্য না, লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করব, প্লিজ, আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত। ভুল শুধরে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে। আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকবে। তেমনিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো যে, সরকারকে আমরা বলবো যে নোট অফ ডিসেন্টের বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন। বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে। বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট তো আমাদের যে সনদ, সেই সনদে তো লেখা আছে। আমরা বলি যে এই সনদে তো আমরা স্বাক্ষর করেছি, সুতরাং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে। না আসে তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু, যে বিএনপি 31 দফা সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায়। একটা বিষয়ে আমি হয়তো আপনারা প্রশ্ন করবেন, এজন্য আমি আগামভাবে বলতে চাই। এখানে একটা প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়ন বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল। এটার বাস্তবায়নে যে 270 দিন বেঁধে দেওয়া হয়েছে এটা অনেক যথেষ্ট। কারণ এটা এমনভাবে আমরা এই বিধানগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করেছি, পার্লামেন্টে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার আর প্রয়োজন মনে হবে না। তারপরে যদি লাগে সেটার জন্য অত সময়ের দরকার হবে না। সেই জন্য আমি মনে করি 270 দিন না, শুধু 70 দিনের মধ্যেই এটা আলোচনা করে সেটেলমেন্ট করা সম্ভব। সুতরাং এই যে বলা হয়েছে যে 270 দিনের মধ্যে এটা করতে হবে, এইটা আমি মনে করি একটা যৌক্তিক, এবং না হয় অটোমেটিক্যালি এটা সংযুক্ত হয়ে যাবে, যেহেতু এটা বিল আকারে, আইন আকারে বিষয়গুলো লেখা হয়েছে। সুতরাং এটাতে আমরা কোনো সমস্যা আছে বলে মনে করি না। এইগুলো নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকেও আমরা প্রাসঙ্গিক মনে করি না। যদি মনে করেন যে এটা লেখায় অসুবিধা হয়েছে, এটা লেখা বাদ দিলেও সরকার এটাকে 270 দিনের মধ্যে এক্সিকিউশনের জায়গায় নিতে পারে, যেটা প্রথম প্রস্তাবে বলা হয়েছে। আমি আবারও সর্বশেষ বলছি যে আপনারা এই ইগো, তর্ক বিতর্ক একটু কমিয়ে আনেন, একটা সমঝোতামূলক, গঠনমূলক পদক্ষেপ নেন। এটা ছাড়া আমাদের সমাধানের আর কোনো সুযোগ নাই। কারণ ঐকমত্য কমিশনে আমরা প্রচুর কনস্টিটিউশনাল ডিবেট করেছি, যুক্তি তুলে ধরেছি, সুবিধা অসুবিধা আলোচনা করেছি। এইটা গণভোটের মাধ্যমে একটা সেটেলমেন্ট হলে আস্তে আস্তে এই সংকট থেকে কাটিয়ে ওঠা সম্ভব। আপনারা জানেন, আমি এই উদাহরণও দিয়েছি যে করোনায় যখন আমরা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, করোনা থেকে ধীরে ধীরে আমাদেরকে স্বাভাবিক জীবন আসতে হয়েছে। হঠাৎ করে আমরা আসতে পারি নাই। একদিন হঠাৎ করে বলা হয় নাই যে এখন থেকে মাস্ক আর পরতে হবে না, এখন থেকে হাত ধুইতে হবে না, এখন থেকে পাশাপাশি বসা আমরা শুরু করতে পারি, এই জন্য বলা হয় নাই। স্লোলি আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। দেখেন, এখানে একটা লোকের মুখে এখন মাস্ক নাই, অথচ একটা সময় ছিল আমরা সংবাদ সম্মেলন করেছি, সকলের মুখে মাস্ক, সকলের গায়ে আমাদের পিপি পরা ছিল। একজনের মুখে মাস্ক আছে, ওই যে
ওর হাতে দেখলাম। যাই হোক, তো আমরা যেটা বলছি যে স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগে, অনেক স্যাক্রিফাইস, অনেক সমঝোতামূলক পরিস্থিতি আমাদেরকে মানতে হয়। তো আমি অনুরোধ করব যে প্লিজ আপনারা এই জাতীয় সংকটে এই দ্বিধা বিভক্তিকে আর প্রশ্রয় দিবেন না। অনেক আমরা করেছি, এখন একটু যার যার জায়গা থেকে ছাড় দিয়ে হলেও আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। এবং সরকারকে বলবো প্রয়োজন আরেকবার আপনারা আবার সবার সাথে কথা বলেন, কথা বলে এই আদেশ কার্যকর করেন।